নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশ্বাস সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। নির্বাচন ঘিরে তৎপর অস্ত্র কারবারিরা। আসছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে। রাজনীতিকদের চাহিদা মতো সরবরাহ। নগদ টাকার পরিবর্তে পণ্যের মাধ্যমে বেচাকেনা। এবং র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হলেও ভোটে চ্যালেঞ্জ দেখছে না স্বরাষ্ট্র। সবাই সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচন সামনে রেখে পুরো দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ। এদিকে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে শেষ ফাল্গুনেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ইতিমধ্যেই বড় শহরগুলোতে বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা ও পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন বিএনপি চেয়ারম্যান। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে, এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। রাজধানী ঢাকা নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া সেসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কেয়ার নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা ১ লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চলভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে যাই কৃষক ভাইদের কাছে সরাসরি। জনমানুষ বলছে নির্বাচিত হলে এসব আশ্বাস যেন ভুলে না যান নেতারা। সামনে যে নির্বাচন আসতেছে, যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে সামনের যে গণঅভ্যুত্থান হয়েছে এরকম যেন পুনরাবৃত্তি না ঘটে, এরকম চিন্তা ভাবনা নেতাদের হওয়া উচিত। বিগত দিনে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখা গেলো সব বাস্তবায়ন হয় নাই। কিন্তু যেহেতু অভ্যুত্থান হয়ে গেছে, যার কারণেই অভ্যুত্থান করা হলো, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যেন প্রতিফলন হয়। জানা গেছে শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইস্তেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে বিএনপির ইস্তেহার। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। কাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। একই দিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের।
বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন সে আবেদনটি যেন কোনো বাধাবিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এই মঞ্চেই আগামীকাল ভাষণ দেবে বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন তার সেই ভাষণ শুনবার জন্য এখন লাখ লাখ নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে ভাষণে উঠে আসবে দক্ষিণের জনপদের ভাগ্য উন্নয়নের রোডম্যাপ। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আছেন রিপোর্টার মেহেদি হাসান বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে আগামীকাল বরিশালে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার বরিশাল আগমন উপলক্ষে কিন্তু গোটা বরিশাল সেজেছে এক উৎসব মুখর পরিবেশে। আমরা রয়েছি এই মুহূর্তে বরিশাল বেলস পার্ক মাঠে, যেখানটিতে যে স্থানটিতে তিনি সমাবেশ করার কথা রয়েছেন সেখানটিতে কিন্তু ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন তার এই আগমনকে ঘিরে কিন্তু তারা আরও বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিলেন এবং সেই প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে এবং যতটুকু ছোট ছোট কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু সন্ধ্যার আগেই শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা রয়েছি বেলস পার্ক মাঠে এবং সেখানে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছে এই সমাবেশ স্থলে। এই মুহূর্তে যে ফ্রেমে আপনারা ছবিটি দেখছেন, পটুয়াখালী থেকে এক ব্যক্তি এসেছেন ধানের ছড়াযুক্ত পোশাক পরিহিত অবস্থায় বরিশালে এসেছেন এই সমাবেশস্থলে। তাদের একটাই কথা, তারা তাদের প্রিয় নেতা তাকে দেখতে চান। দীর্ঘ বছর পর বরিশালে আসছেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা বরিশালে যেমন উৎসবের আমেজ বইছে, তার পাশাপাশি কিন্তু এখানকার বরিশালের যে মানুষ রয়েছে তাদের কিন্তু তারেক রহমানের কাছে প্রত্যাশার জায়গা ঠিক অনেকটা। দীর্ঘ বছর অবহেলিত এই বরিশালের উন্নয়ন নিয়ে কিন্তু তারেক রহমানের মুখ থেকে শুনতে চান নেতাকর্মীরা। আর সকাল থেকে কিন্তু এই সমাবেশের স্থলে নেতাকর্মীরা এসেছেন। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছেন। এমনটাই আমরা কিন্তু এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছিলাম। তো বরিশাল বেলস পার্ক মাঠ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে ফ্রেমে যে স্থানটি দেখছেন, এই বেলস পার্ক মাঠে কিন্তু দুটি ক্যাম্প করা হয়েছে। একটি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়েছে, যেখানে এখানে আগত যারা নেতাকর্মী থাকবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তো বেলস পার্ক মাঠ থেকে আপনাদেরকে সর্বশেষ তারেক রহমানের আগমন উপলক্ষে বেলস পার্ক মাঠ থেকে কিন্তু আমরা আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করেছিলাম। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সব পরিষ্কার হওয়ার পরও একটি দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। এদিকে গাজীপুরের জনসভায় জামায়াত আমির বলেন, এবার ভোটে অনিয়মের চেষ্টা হলে প্রতিহত করা হবে। জামাত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকুন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়।
সোমবার বেলা 11:30টায় জনসভাস্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। জানান নদী বাঁচানোর প্রত্যয়। আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দেব ইনশাআল্লাহ। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোনো দুর্বৃত্ত এখন আর কারো উঠে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন বা কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে, সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়, দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। পরে গাজীপুরের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল থেকে 49 জন ঋণ খেলাপি নির্বাচন করছে, তাদের বাদ দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। বুধবার লালমনিরহাট ও কুড়িগ্রামে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ। রাজধানীতে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচার যুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ। দুপুরে রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেন, নব্য প্রার্থীদের কথাই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ সময় নিজের বিরুদ্ধে হওয়া অপপ্রচার বন্ধে আলোচনার আহ্বান জানান তিনি। একই আসনে গণসংযোগ করেন 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিও। এ সময় মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ করার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকা 11 আসনে ভোটের প্রচারে নেমে শাপলাকলির প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, পূর্ণ কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি শক্তি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। 12 তারিখে একটা শক্তি চাবে যারা মনে করছে যে জনগণের সমর্থন তাদের সাথে নেই, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার। বাংলাদেশের সর্ব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। আমরা ইলেকশনটা চেয়েছিলাম একদম সিম্পল কথা, অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি, একটি নির্বাচন। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে 11 দলীয় ঐক্য তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদিকে নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান এনসিপির। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি।
ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে 11 দলীয় জোট, জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। নিজ এলাকায় প্রচারণায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নারী স্বাধীনতা, সম্মান আর এম্পাওয়ারমেন্ট বাধাগ্রস্ত করতে চায় জামায়াত। দুর্নীতির ঊর্ধ্বে গিয়ে উন্নয়নে কাজ করার অঙ্গীকার নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের। আমি আমার অতীত কার্যক্রম এবং ভবিষ্যতের কথা যা বলছি সততার সাথে, ইমানের সাথে তারা সেটা বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করবেন। বাংলাদেশের একমাত্র জামাত ইসলামী একটা রাজনৈতিক দল যে কোনো নারী সদস্যকে এই আসনে নির্বাচনে প্রার্থী করে নাই। সে দল কীভাবে নারী সম্বন্ধে বলে, নারী ক্ষমতার সম্বন্ধে বলে? ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুলতে পারেন। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা দল আছে, মুক্তিযোদ্ধা আছে, এবং সেই মুক্তিযুদ্ধকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। খুলনা 2 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাইদি। আমাদের সারাও অনেক ভালো, আশা করি ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা সকলে বিজয়ের একটি সুসংবাদ সকলে পাবেন ইনশাআল্লাহ। এদিকে নাটোর 3 আসনে শাপলাকলির প্রার্থী SM জার্জিস কাদিরের পদযাত্রায় অংশ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সবাইকে ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লা 4 আসনে উঠান বৈঠকে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, 12 তারিখ চাঁদাবাজদের অধ্যায় বন্ধ হয়ে যাবে। আমার বাপ যদি অপরাধ করে, আমার বাপের জন্য যেই ব্যবস্থা ঠিক একই অবস্থা আপনার জন্য কাউকে ছাড়তে হবে না। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। পঞ্চগড় 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আপনাদের সবাইকে জানাই। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল এবং বাগেরহাটে আছেন আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি বাদলের কাছে। বাদল, জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু জমে উঠেছে পটুয়াখালী 1 আসনের নির্বাচন। আমরা আজকে রয়েছি পটুয়াখালী 1 আসনের নির্বাচনে বিএনপির জনসভায়। এই জনসভায় আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকেই কিন্তু খন্ড খন্ড মিছিল এসে কিন্তু এই জনসভায় সাধারণ মানুষের ভিড় করেছে। আমরা যে আজকে যে জনসভায় রয়েছি যে পটুয়াখালী যে দুমকি উপজেলা যে পাগলার মোড় রয়েছে, এই পাগলার মোড়ে কিন্তু নির্বাচনী জনসভায় সকাল থেকেই কিন্তু নারী পুরুষ কিন্তু এসে নির্বাচনী জনসভা স্থল কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আজকে পটুয়াখালীর যে 1 আসন নির্বাচনে কিন্তু পটুয়াখালী যে নির্বাচন হচ্ছে, এখানে কিন্তু 6 জন নির্বাচনে প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি এখান থেকে বিএনপির মনোনীত প্রার্থী। এছাড়া অন্যান্য প্রার্থীরা কিন্তু এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর আমরা যদি বলতে চাই পটুয়াখালী 1 আসনে কিন্তু 3টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে কিন্তু 5,05,835 জন ভোটার রয়েছে এবং 8 জন অন্য ভোটার রয়েছে। পটুয়াখালী যে 1 আসন রয়েছে, এটি আসলে একটি অন্যান্য আসনের চেয়ে কিন্তু এটি গুরুত্বপূর্ণ আসন, কারণ এটি 3টি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। আর এখানে কিন্তু যেহেতু এখানে জামাত কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে না, এখানে এবি পার্টির যে আছে তাকে সমর্থন দেওয়া হচ্ছে। এখানে এবি পার্টির যে মেজর ওহাব মিনা রয়েছে, তিনি সকাল থেকেই চষে বেড়াচ্ছেন তার ভোটারদের মাঝে মাঝে। এছাড়া আমাদের বিএনপির যে আলতাফ হোসেন চৌধুরী রয়েছে, বিএনপির মনোনীত প্রার্থী, তিনি সকাল থেকেই সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো ভোট চাওয়ার জন্য তিনি যাচ্ছেন। আর এই জনসভা স্থলে আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নির্বাচনী জনসভা কিন্তু অনেক লোকারণ্য হয়ে গেছে। হাজার হাজার নেতা কর্মী, সমর্থক এবং ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন এই জনসভা স্থলে। এই ছিল পটুয়াখালী 1 আসন থেকে আমার কাছে বিএনপির যে নির্বাচনী জনসভা তার সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি বাগেরহাটে, সেখানে আছেন টুটুল।
বাগেরহাটের 2 আসনের যে জামাতের প্রার্থী শেখ মঞ্জুর হক রাহাত, এই মহাত আসলে সকাল থেকে রাত অবধি পর্যন্ত আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের মাত্র আর কয়েকদিন বাকি থাকতেই আসলে এখানে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় এবং তারা কিন্তু পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের আকৃষ্ট করছেন যে আগামী 12 তারিখে যাতে ভোট প্রদান করে এবং জামাত ইসলামের প্রার্থীকে জয়যুক্ত করে এই প্রচারণা চালাচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আসলে জামাত ইসলামের বিকল্প নাই, এ কারণে তারা কিন্তু আসলে বিভিন্ন ভোটারদের কারে কারে যাচ্ছেন এবং তারা কিন্তু আসলে দেখেছেন যে বিগত দিনে যে সরকারি ক্ষমতায় ছিল তারা কি করেছে সেই বিবেচনা করে আগামীতে যাতে সরকার গঠন করতে পারে জামাত ইসলাম এবং এখানে যে প্রার্থী বিজয় করতে পারে সেই কারণে আসলে এখানে যে নেতাকর্মীরা রয়েছেন এবং ভোটারদের পাশাপাশি যাচ্ছেন এবং ভোটাররাও রাখছেন। যে আমরা যদি বলি যে আজকে এখন এখানে আমরা রয়েছি যে বাগেরহাটের সদর উপজেলার দেপাড়া যে বালুর মাঠ রয়েছে, এখানে আসলে জনসভায় তিনি বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যেই। তবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জামাতের যে নেতৃবৃন্দ এখানে নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং 11 দলীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখছেন। তারা বলছেন যে আগামী যে সরকার গঠন করবে সেই গঠন করবে কিন্তু জামাত ইসলাম, কারণ বিগত দিনে যে সরকার যে ছিল তারা কিন্তু আসলে দেশের উন্নয়নের স্বার্থে তেমন কোনো কাজ করেননি এবং দেশের মানুষের উপর অত্যাচার নিপীড়িত হয়েছে এবং আগামীতে যদি এই জামাত ইসলাম ক্ষমতায় আসে শান্তি প্রতিষ্ঠা হবে এবং দেশের মানুষ শান্তিতে এবং নিরাপদ থাকবে এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়বে, এমনটাই কিন্তু আসলে তারা কিন্তু প্রত্যাশা করছেন। আমরা যদি বলি যে এখানে বাগেরহাটের যে সদর আসনে প্রায় 3জন প্রার্থী রয়েছেন এবং এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিএনপি প্রার্থী রয়েছেন এবং এই প্রার্থীদের মধ্যে এখন প্রচারণা এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু একেবারে তুঙ্গে রয়েছেন এবং সকল প্রার্থী কিন্তু আসলে প্রচারণায় কিন্তু তারা কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করেছি। আমরা এখনো পর্যন্ত আসলে কোনো অভিযোগ বা ওরকম কোনো কিছু পাওয়া যায়নি এবং তারা কিন্তু বলছেন যে তার যে শেখ মঞ্জুর হক রাহাত এবং তিনি কিন্তু আসলে প্রচারণা এবং বিভিন্ন সমাবেশ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের দেপাড়া এলাকা থেকে জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী এবং বাগেরহাটে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী একটি দল, এমন অভিযোগ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, গেল এক সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 29টি ভুয়া তথ্য প্রচার করেছে দলটি। এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানানো হয়। সোমবার চট্টগ্রামে নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধে এলডিবি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের অবদান স্পষ্ট করতে গিয়ে জামায়াত ইসলামের আমিরের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন উই রিভল্ট, পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের পরিবর্তে কর্নেল অলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা দেখছে বিএনপি। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের অভিযোগ, ইতিহাস বিকৃত করে বয়ান তৈরি করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়ে মাহাদি আমিন বলেন, বিএনপি চেয়ারম্যানকে নিয়ে গেল এক সপ্তাহে 29টি ভুয়া তথ্য প্রচার করছে একটি দল। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন, ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বুধবার তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আকাশপথে বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান মাহাদি আমিন। একটি দলের শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও দেশের গর্ব। সর্বজনীন পরিকল্পনা তৈরি করে দেশ গড়তে তাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন জায়মা রহমান। এ সময় তিনি আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া সব মানুষদের নিয়ে কাজ করতে হবে। আলোচনার শুরুতে শিশুদের বিভিন্ন সমস্যার কথা শোনেন জায়মা রহমান। ভাতা করতে যাইয়া 10,000 টাকা খরচ হয়। ভাতা করতে যাইয়া মেম্বার আসছি এখানে কিন্তু এই তোমার একটু পরিচয়টা শুরু করো। আপনারা তো দেশের গর্ব। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেন্সেশনাল। সো আমার কাছ থেকে তো আমরা চাই যে এইরকম আরো আপনিও আরো সুযোগ পাবেন, হয়তো আপনিও আরো সুযোগ পাবেন এরকম আরো প্ল্যাটফর্মে আসতে, আরো কথা বলতে, জানতে, শিখতে আর একসাথে কাজ করতে। শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করে না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাহিনীটির পোশাক ও কাজেও আসবে পরিবর্তন। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে পুলিশের এলিট ফোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি ও আনসারের দক্ষ সদস্যদের নিয়ে গঠিত বিশেষায়িত এই বাহিনীর যেমন অনেক সাফল্য রয়েছে, তেমনি রয়েছে নানা বিতর্ক। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভিন্নমত দমন ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় আন্তর্জাতিক পরিসরেও আলোচিত। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই বাহিনীকে ঢেলে সাজানোর কথা। নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাকগুলি বানানো শুরু হয়েছে, তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন, এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে কেবল সেনাবাহিনীর মাধ্যমে এ পর্যন্ত 7,731টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সেনাবাহিনীর যে উদ্ধারকৃত অস্ত্রগুলি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে তৎপর আন্ডারওয়ার্ল্ডের অস্ত্র কারবারিরা। ভোটের মাঠে মহড়া বা নিজেদের অবস্থান জানাতে এরই মধ্যে অস্ত্র জমা করেছে তারা। বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক দলের নেতাদের চাহিদা মতো অস্ত্র সরবরাহ করছে তারা। সময় টিভিকে একজন আন্ডারওয়ার্ল্ডের অস্ত্র সরবরাহকারী জানান, যারা দেশে নাশকতা করতে চায় তাদের কাছেই সরবরাহ করা হয় বেশি। জানান, নগদ টাকায় নয়, এগুলো কেনা হয় পণ্যের মাধ্যমে। জেমসন মাহবুবের প্রতিবেদন। আবারও সক্রিয় আন্ডারওয়ার্ল্ড, নিজেদের অবস্থান জানান দিতে এবার তৎপর অস্ত্রধারী ক্যাডাররাও। সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্ডারওয়ার্ল্ডের একজন জানান, ভারত, পাকিস্তান ও মায়ানমার থেকে আসে সব ধরনের অস্ত্র। ভারত, পাকিস্তান থেকে আসে ছোট ধরনের অস্ত্র, আর মায়ানমার থেকে আসে M16 ও AK-47 মতো বড় ধরনের অস্ত্র। ভারত থেকে আসা অস্ত্রের চালান আসে আগরতলা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সীমান্তে। সেসব চলে যায় অস্ত্র কারখানায়। এরপর চাহিদা মতো অস্ত্র চলে যায় আন্ডারওয়ার্ল্ডে। আর মায়ানমার থেকে অস্ত্র আসে পার্বত্য চট্টগ্রাম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে বিভিন্ন স্থানে। এক একটি অস্ত্র সরবরাহ করতে খরচ হয় 15,000 টাকা। 5টির কম অস্ত্র ডেলিভারি হয় না। সে হিসেবে এক একটি চালানে খরচ হয় প্রায় লাখ টাকা। যে দেশ থেকে প্রোডাক্টগুলো আসে ওইখানে 2টা সিন্ডিকেট কাজ করে। দেখা গেছে আমাদের দেশের বর্ডার এরিয়াতে আসার পর ওইখানে আরেকটা সিন্ডিকেট কাজ করে। যারা মূল ক্রেতা
তাদের কাছে পৌঁছানো পর্যন্ত এইখানে আরো 2টা সিন্ডিকেট কাজ করে। অস্ত্র আমদানিতে হয় না নগদ টাকার লেনদেন, বিভিন্ন পণ্যের বিনিময়ে দেশে আসে অস্ত্রের চালান। ভারত থেকে অস্ত্র কেনা হয় স্বর্ণের বার, ইলিশ মাছের বিনিময়ে। মায়ানমার থেকে অস্ত্র আসে চাল, ডাল, মশলা, আলু, পেঁয়াজ এসব পণ্যের বিনিময়ে। পুরো কারবারই চলে টোকেনের মাধ্যমে, যেমন ভারত সীমান্তে অস্ত্রের টোকেন ঘোড়া। এক একটা পণ্যের জন্য এক ধরনের টোকেন। দেখা যাচ্ছে মশলার ক্ষেত্রে হাতি মার্কা টোকেন, অস্ত্রের ক্ষেত্রে ঘোড়া মার্কা টোকেন। নির্বাচনকে ঘিরে অস্ত্র কারবারিরা তৎপর। এখন আমাদের প্রচুর চাপ, বিভিন্ন জায়গা থেকে দেখে ফোন আসে বা নির্বাচনী প্রচারণার জন্য দেখা যাচ্ছে আজকে এক জায়গায় প্রচারণা হবে, সেই যে 5 জন ছেলে লাগবে, 5টা হাতিয়ার লাগবে, দেখা যাচ্ছে সর্বনিম্ন 5 লাখ টাকা আমাদের দিতে হয়, তা নাহলে আমরা কোথাও যাই না। অস্ত্রগুলো কালেক্ট মোটামুটি আরো 6 মাস আগে থেকেই সবাই যার যার অনুযায়ী কালেক্ট করে ফেলছে। এখন কিছু আসতেছে, অল্প কিছু নির্বাচন অনুযায়ী যাদের দরকার তারা তো আগে থেকে কালেক্ট করে ফেলছে। এখন হয়তো গুলির চাহিদাটা একটু আছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তা না হলে অস্ত্রের ঝনঝনানিতে ম্লান হয়ে যাবে গণতান্ত্রিক ভোট উৎসব। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুজনের বিরুদ্ধে 23 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে 2টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া 2016 সালে গাজীপুরে পাতাটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 10 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে গত 18 আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। 15 ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর প্রশিক্ষণ নিয়ে তারা যে যোগ্যতা অর্জন করেছেন তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেয়া বৈষম্যমূলক। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে বলে মনে করেন তারা। পূর্বে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ নীতিমালা পরিবর্তন করে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ ও আন্দোলনরত শ্রমিক নেতাদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সকাল 8টা থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম। একই দাবিতে বন্দরের টোল রোড এলাকায় অবরোধ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। পুলিশ বলছে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিক কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। টানা 3 দিন 8 ঘণ্টা করে কর্মবিরতি পালন করার পর মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। এতে কন্টেইনার ও বাল্ক কার্গোবাহী জাহাজের জেটিতে অবস্থানকাল বেড়েছে। পণ্য লোডিং, আনলোডিং ও ডেলিভারিতে ধীরগতির কারণে জাহাজ নির্ধারিত সময়ে জেটি ছাড়তে পারছে না। আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি।
এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির মধ্যে দুপুরে বন্দরের টোল রোড এলাকা অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর সংগঠনটির নেতারা বন্দর অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশে বহু জায়গা আছে, সেখানে তারা বন্দর তারা লিজ দিতে পারে, তারা চুক্তি করতে পারে। এটা লাভজনক প্রতিষ্ঠান, সরকার এটা বিদেশিদের কাছে ইজারা না দিক। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আমরা আমাদের কর্মসূচিকে আজকে থেকেই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ঘোষণা করছি। সরকার যে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছে, আমাদের এই কর্মসূচি প্রলম্বিত না করা ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমানে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। বন্দর এরিয়ায় আমাদের নিরাপত্তার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট আছি, সচেতন আছি। এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ ঘটবে না। ধর্মঘটের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্দরে প্রায় 54,500 কন্টেইনার আটকা পড়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি খাতে অর্থনৈতিক সংকটের জন্য আগামী সরকারকেও কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিয়ে আলোচনায় সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি অনুসন্ধানে বাপেক্সকে কাজে না লাগিয়ে উল্টো লুটপাট করেছে বিগত সরকার। অর্থনীতির চালিকা শক্তি হলেও নানামুখী চ্যালেঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাত। প্রাথমিক জ্বালানির অভাব, বাড়তি ব্যয়, ভর্তুকি, আমদানি নির্ভরতায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে খাতটি। এর উপর অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ তো আছেই। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী সরকারের জন্য টেকসই পথনকশা শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে জ্বালানি খাতে চলছে ভয়াবহ আর্থিক সংকট। যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় না, বিদ্যুৎ উৎপাদন দেখায় যেখানে টাকা উৎপাদন হয় আর সেই টাকা পাচার হয়। সামনে বড় মহা বিপদ আছে আমি মনে করি। যেই সরকারি আসুক না কেন তাদেরকে কঠিন সময় পার করতে হবে। প্রাইমারি এনার্জিতে কোনো বিনিয়োগ হয় না, এটা কোনো সময়ই হয় না। আমি যদি প্রাইমারি এনার্জি না পাই, সেকেন্ডারি এনার্জি পাবো কোত্থেকে? আলোচনায় জামায়াত প্রতিনিধি বলেন, এ খাতের ব্যবস্থাপনায় প্রয়োজন রাজনৈতিক ঐক্য। লুটপাটে কেউ পিছনে নাই, সবাই কম বেশি আমরা করে যাচ্ছে। দুর্নীতি একটা বড় সমস্যা আমাদের জন্য। এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য কমিটমেন্টের প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি খাতে লুটপাটের কারণে আগামী সরকারকেও পড়তে হবে কঠিন চ্যালেঞ্জে। দি লুটেড দ্য হোল কান্ট্রি। যে সরকারই আসুক ইলেকশন করে, আপনারা মনে করেন না সেই সরকারের জন্য বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে। কেননা আপনি যেদিকে যাবেন সেদিকে ফিনান্সিয়াল ক্রাইসিস। তো সেই জন্যই আমরা ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছিলাম। সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অভিযোগ, গত 17 বছরে জ্বালানি অনুসন্ধানে কাজে লাগানো হয়নি বাপেক্সকে, বরং নিজেরা লাভবান হতে জ্বালানি আমদানিতে জোর দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আর সবই যদি পাওয়ার জেনারেশন প্রাইভেটকে দিয়ে দেওয়া হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার রংপুর বিভাগের সংবাদ। গাইবান্ধায় মামলার ভয়ে পলাতক 20টির বেশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রকাশ্যে না এলেও গোপনে প্রশাসনিক বিভিন্ন কাগজে স্বাক্ষরের মাধ্যমে পদ ধরে রাখছেন তারা। চেয়ারম্যানরা না থাকায় ইউনিয়ন পরিষদগুলোতে ব্যাহত ও বিলম্বিত হচ্ছে নাগরিক সেবা। বন্ধ রয়েছে গ্রাম আদালতও। তবে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিপ্লব ইসলামের রিপোর্ট। 2024 সালের 5 আগস্টের পর থেকে গাইবান্ধার 20টির বেশি ইউনিয়ন পরিষদে উপস্থিত হচ্ছেন না চেয়ারম্যানরা। মামলার ভয়ে দীর্ঘদিন পলাতক থাকলেও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে গোপনে স্বাক্ষর পাঠিয়ে নিজেদের পদ টিকিয়ে রাখছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, এসব ইউনিয়নের চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ সহ জরুরি কাগজপত্রে স্বাক্ষর করাতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে গ্রাম আদালত, ফলে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য মামলাগুলো সরাসরি চলে যাচ্ছে বিচারিক আদালতে। 5 আগস্টের পরে একজন এখানে উপস্থিত হয় নাই,
এবং আসে নাই। ঘুরে যাওয়া লাগে, হয়তো বা দেখা যায় যে ফোন দিয়ে নিয়ে আসা লাগে। এটে যাও উঠে যাও, তাহলে আমরা মূর্খ মানুষ কোন জায়গায় যাব আর কোন জায়গায় থাকবো। দুরবস্থার মধ্যে হয়রানি পেরেশানি। এগুলো কার্যক্রম না করতে পারি তাহলে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কি লাভ হলো? সরাসরি যে কাজগুলো হওয়ার মতো ছিল বা হয়তো বা মানে প্রয়োজন ছিল, সেগুলো তো অবশ্যই একটু বাধাগ্রস্ত হচ্ছে। গ্রাম আদালত এবং মাসিক মিটিং হলো উনি সেদিন আসেন, এসে বৈঠক করে চলে যান। একই কারণে বিড়ম্বনায় পড়ছেন ইউপি সদস্যরাও। চেয়ারম্যান সাহেব নাই বিধায় তারা মামলা করতে আসে না। এ পর্যন্ত অনেকদিন যাবত কোনো লোকজনে আসে না মামলা করতে। মানুষ হয়রানি হচ্ছে, সেবা পাচ্ছে না। মোট কথা একবারে গোটা ইউনিয়নের মানুষ অশান্তি, একমাত্র চেয়ারম্যান না থাকার কারণে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি এবং প্যানেল চেয়ারম্যানদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে এবং অচিরেই আমরা যে জায়গায় যেই ধরনের সমস্যাগুলো রয়েছে আমরা যে বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে সেগুলোকে পূরণের প্রচেষ্টা হাতে নিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে বিভিন্ন অভিযোগে গাইবান্ধার ৮১টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান দিয়ে পরিচালনা করা হচ্ছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনী আজ। হাদিস অনুযায়ী মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। দেশের মসজিদগুলোয় অনুষ্ঠিত হবে নফল নামাজ ও দোয়া। আবু সাইদ নিশানের রিপোর্ট। শবে বরাত ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পবিত্র রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মাধ্যমে নিজেকে সঁপে দেন স্রষ্টার দরবারে। এই রাতে কাফের ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় জিকিরে মগ্ন থাকেন রাতব্যাপী। কেউ কেউ কবরস্থানে গিয়ে প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনা করেন। ইসলামিক স্কলাররা বলছেন শবে বরাত আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সুযোগ। যার যত প্রত্যাশা, যার যত চাহিদা, সমস্ত কিছু রব্বে কারিমের কাছে চেয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। রব্বে কারিম প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে লক্ষ্য করে বিভিন্ন ভাষায় ডাকতে থাকেন। শবে বরাত নিয়ে অনেক কুসংস্কার রয়েছে হালুয়া রুটির প্রচলন, যা পালন করা শরিয়াহ সম্মত নয়। আতশবাজি, অতিরিক্ত আলোকসজ্জা থেকেও বিরত থাকার আহ্বান এই স্কলারের। হালুয়া, রুটি ইত্যাদি গোছল টোছল সব বিভিন্ন কিছু কুসংস্কারের কথা আমরা অনেক সময় অনেক ভাইদের মাধ্যমে জানতে পারি, যার কোনো বাস্তবতা নেই। এই ইবাদত বন্দিগির করতে যে কোনো ধরনের কুসংস্কারে আমরা লিপ্ত হয়ে যাব না। শবে বরাত মুসলমানদের জন্য কেবল একটি ধর্মীয় রাতই নয়, বরং মানবিক মূল্যবোধে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশ্বাস সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামায়াত আমিরের চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। এবং ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এ ছিল বিকেল ৫টার সময় সংবাদে। এরপর বাংলা সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ আলিশা। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।